ওকে, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। গত ক্লাসে আমরা পড়েছিলাম আহ, যে দেখেন, গতকালকে আমরা পড়েছিলাম যে ট্রাইং টু, তারপর ভার্বের ওয়ান পড়েছিলাম আমরা, থিঙ্কিং অফ, এবং ভার্বের ওয়ানের সাথে আইএনজি যুক্ত। গত ক্লাসে আমি আপনাদের খুব সুন্দর করে বুঝাইছি কখন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়, কারণ প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন বসে। তাই কোনো ভার্বকে যদি আমরা প্রিপোজিশনের পরে বসাতে চাই, সেটার সাথে আইএনজি যুক্ত করতে হয়। যাই হোক, প্রত্যেকদিন আমার একই সিস্টেমে আমি ক্লাস করি। সেটা হচ্ছে আমি একটা রিকেপ নিব। রিকেপ মিন্স হচ্ছে যে আমি গত ক্লাসে যা পড়িয়েছি তার আজকে একটা রিকেপ নিব। মানে আপনারা কি শিখলেন বা কতটুকু মনে রাখতে পারলেন। আজকে অনেকে জয়েন করেছে, মানে কি শিখতে পারলেন সেটা আমার একটু জানা উচিত। ঠিক আছে, যাকে আমি প্রশ্ন করব দয়া করে সে সেই প্রশ্নের উত্তরগুলা দিবার বা দেওয়ার চেষ্টা করবেন। প্রথমে আমি রাখবো হচ্ছে রাজীব ভাই। রাজীব ভাই, আপনি বলেন তো আমাকে, ট্রাইং টু অর্থ কি? চেষ্টা করো। হ্যাঁ, চেষ্টা করা। আর থিঙ্কিং অফ অর্থ কি? চিন্তা করো। ভাবছি, তাই না? আচ্ছা, আমাকে বলেন ট্রাইং টু এর পরে ভার্বের কি হবে, এবং থিঙ্কিং অফ এর পরে ভার্বের কি হবে। এটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, আজকে একটু মানে পুনরালোচনা করে নিচ্ছি আর কি। বুঝতে পেরেছেন? বলেন। ট্রাইং টু ফর বারবার ফ্রেজ বেস ফ্রম আর থিংকিং ফর ফরে বারবার সাথে আগে। থিঙ্কিং এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত, নাকি থিঙ্কিং অফ এর পরে ভার্বের সাথে আইনজি যুক্ত, কোনটা? থিংকিং বলতে থিংকিং অফ মানে সেখানে যেটাই আছে এরই। হ্যাঁ, না, আপনাকে বলতে হবে থিঙ্কিং অফ মানে কি। থিঙ্কিং অফ এর প্রিপোজিশন অফ, অফের পরে মানে আইনজি যুক্ত করতে হবে ভার্ব থাকলে, ঠিক আছে? এটাকে কি বলে? এটাকে জেরান বলে। কি বলে? জেরান বলে, মানে নাউনের মতো কাজ করে যখন আর কি। ওকে, তারপরে হচ্ছে আরিফা সুলতান আপু। জি ভাইয়া। হ্যাঁ, গত ক্লাসে আমরা পড়েছিলাম যে থিঙ্কিং অফ এরপরে ভার্বের সাথে আইএনজি, এবং ট্রাইং টু এরপরে ভার্বের ওয়ান। ভার্বের বল। হ্যাঁ, হুম। ট্রাইং টু এরপরে কেন আমরা ভার্বের ওয়ান বসাচ্ছি, অন্য কোনো ভার্ব কেন বসাতে পারছি না, একটু বলবেন? মানে আরেকবার একটু বলেন। আমি বলছি যে থিঙ্কিং অফ এরপরে আমরা নাউন বসাচ্ছি, জিরান হিসাবে নাউন বসাচ্ছি। বাট আই এম ট্রাইং টু এরপরে ভার্বের ওয়ান, কেন আমরা ভার্বের ওয়ান বসাবো এখানে, কেন অন্য ফরম্যাট বসাতে পারবো না, একটু বলবেন? বলুন। ইনফিনিটিভ মনে আছে? ও হ্যাঁ হ্যাঁ, ইংরেজির জন্য বলছি। হ্যাঁ, ইনফিনিটিভটা কি বলেন তো, কিভাবে হয় জানি? ইনফিনিটিভ তো হলো ভার্ব। হ্যাঁ, ইনফিনিটিভ কিভাবে হয় বলেন তো, আপনি, আপনার কি মনে আছে কিভাবে ইনফিনিটিভ হয়? জি, ইনফিনিটিভ হচ্ছে মানে ভার্বের মানে বেস ফর্মটা মানে বসাতে হবে। এক্স্যাক্টলি, মানে আর ইনফিনিটিভ হচ্ছে টু এর রাইট, পরে ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে? ভার্বের বেস ফর্ম। বুঝতে জি। পেরেছেন? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। একটু বুঝতে সময় নিয়েছেন আপনি। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছে ইফতি। ইফতি, কিছু বলতে চান আপনি? ভাই আমি বুঝেছিলাম যে মানে ইনফিনিটিভ টু প্লাস ভার্ব ফ্রম প্রেজেন্ট বি ওয়ান হয়। হ্যাঁ, বুঝতে পেরেছি, এটা তো এখন বলেই দিয়েছি। ঠিক আছে, ধন্যবাদ নিজের উদ্যোগে হাত তোলার জন্য। আপনি মিউট করেন, সবাই মিউট করুন, সাউন্ড আসতেছে। ওকে, ঠিক আছে। তারপরে আমি জিজ্ঞেস করতে চাই, এ, উম, কাকে জিজ্ঞেস করবো? আহ, হাসিব ভাই, আপনি আমাকে বলুন। আপনি দুইটা সেন্টেন্স বলবেন আমাকে, ট্রাইং টু দিয়ে এবং থিঙ্কিং অফ দিয়ে দুইটা সেন্টেন্স বলবেন, যেটা আমরা স্পিকিং এর জন্য ব্যবহার করতে পারি। এবং এই স্ট্রাকচারগুলো ইউজ করে 1 লক্ষরও বেশি সেন্টেন্স আপনি চাইলে তৈরি করতে পারবেন। তাহলে আপনি এই দুইটা স্ট্রাকচার দিয়ে দুইটা সেন্টেন্স আমাকে বলার চেষ্টা করুন, প্লিজ। I am trying to speak হুম। speak English হ্যাঁ, তারপর? and thinking of
আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আই এম থিঙ্কিং অফ, পরে কি বলছেন? solve the math. আই এম থিঙ্কিং অফ সলভ দ্য ম্যাথ নাকি সলভিং দ্য ম্যাথ, কোনটা হবে? Solving the হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। এখন এই যে আমাদের হাসিব ভাই ভুলটা যে করলো, এই ভুলটা থেকে কিন্তু আমরা সবাই একটা শেখা নিতে পারলাম। তো আপনারা হয়তো জানেন যে আমার ক্লাস স্ট্রাকচারটা কি। গত ক্লাসে যা পড়ি তা প্রথমে আইসা আমরা ওয়ার্ম আপ করি, দেখি মনে আছে কিনা, তারপর আমরা নতুন স্ট্রাকচারে যাওয়ার চেষ্টা করি। ঠিক আছে আব্দুল্লাহ ভাই, আপনি আমাকে ট্রাইং টু এবং থিঙ্কিং অফ দিয়ে দুটো সেন্টেন্স তৈরি করে দেখাবেন। আপনার সময় 5 সেকেন্ড, বলুন। ভাই গত ক্লাস আমি ছিলাম না। ও ছিলেন না, ওকে ঠিক আছে। এখন চেষ্টা করেন, আসলে আমরা কি পড়ি। জাবেদুল ভাই, জাবেদুল ভাই, জি স্যার। জাবেদুল ভাই আপনি আমাকে আহ, আহ, বলুন থিঙ্কিং অফ এবং হচ্ছে আপনার ট্রাইং টু দিয়ে দুটো সেন্টেন্স বলুন। I'm trying to learn English every day. I'm thinking of traveling to the Cox's Bazar. ওকে আচ্ছা, আই এম ট্রাইং টু, পরে কি বললেন? বুঝছি স্যার? আপনি বলুন আবার, আই এম ট্রাইং টু, তারপর কি বলছিলেন? মাইক মিউট করছেন কেন আপনি? আপনাকে তো প্রশ্ন করতেছি আমি, বলুন। আই এম ট্রাইং টু, পরে কি বলছেন জাবেদুল ভাই? জাবেদুল ভাই আমাকে শুনতেছেন? আপনি মাইক মিউট করছেন কেন? আমি তো আপনার সাথে কথা বলা শেষ করি নাই। আচ্ছা ঠিক আছে। তারপর কে আছে? জোহরা আপু, আপনি বলুন তো থিঙ্কিং অফ এবং ট্রাইং টু, এটা দিয়ে দুইটা সেন্টেন্স বলুন তো, গত ক্লাসে যা আমরা পড়েছিলাম। বলুন। আমার নেটে সমস্যা মনে হচ্ছে, এখন কেউ আমার কথা শুনতেছে না। হ্যালো, হ্যালো, শুনতেছেন আমার কথা সবাই? আমার কথা শুনতেছেন সবাই? স্যার এখন শুরু হচ্ছে স্যার এতক্ষণ সব স্টপ ছিল। আচ্ছা, এতক্ষণ স্টপ ছিল, আমারই সমস্যা, কারণ আমার হচ্ছে মাইক্রোফোন অন ছিল, অফ ছিল। ওকে ঠিক আছে। আহ, এ, আচ্ছা আমার কথা রিপিট হচ্ছে কেন? এটা আবার কেমন সমস্যা? আমার কথা বারবার রিপিট হচ্ছে। হ্যাঁ, মাইক মিউট করলাম। শোনা যাচ্ছে এখন? ওকে এখন ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। স্যার আচ্ছা জাবেদুল ভাই, আপনি আমাকে বলতেছিলেন দুইটা সেন্টেন্সের কথা, আবার বলুন তো। আমি তো এতক্ষণ আমি নিজেই মিউট করে রেখেছিলাম, সেটার জন্য সরি। জি স্যার বলতেছি। হ্যাঁ। I'm trying to learn English হুম। every afternoon. ওকে, তারপর? I'm thinking of visiting to the Cox's Bazar. আচ্ছা তাহলে বাংলাটা একটু বলুন, আমরা একটু শিখে নিই, ভালো হয় আমাদের জন্য আর কি। বলুন। প্রথম সেন্টেন্স যেটা I am trying to learn English হুম। every afternoon. আমি প্রতিদিন বিকালে ইংরেজি শেখার চেষ্টা করি। এটা হচ্ছে প্রথম সেন্টেন্সের অনুবাদ। আচ্ছা আচ্ছা। দ্বিতীয় সেন্টেন্স যেটা, এটা হচ্ছে I am thinking of visiting to the কক্সবাজারে যাওয়ার জন্য আমি কক্সবাজার যাওয়ার জন্য ভাবছি আর কি। ওকে ভেরি গুড, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। আমরা হচ্ছে আই এম থিঙ্কিং অফ ভিজিটিং বা ট্রাভেলিং টু কক্সেস বাজার, তার মানে আমি কক্সবাজার যাব ভাবছি, ঠিক আছে।
এরকম একটা কিছু আর কি। ওকে, ঠিক আছে, আমরা আজকে নতুন টপিকে ফিরে যাই। আমরা একটু রিক্যাপ নিয়ে নিলাম আগের ক্লাসের গুলা। ওকে, আজকে আমাদের একটা ভিন্ন স্ট্রাকচার আপনারা চোখে দেখতে পাচ্ছেন। পার্ট নাম্বার 4, এই পার্টে আমরা পড়বো। আপনি যদি বলতে চান আমি তো ইংলিশে এত ভালো না, আমি ইংলিশে এত উম, মানে আমি ইংলিশে এত ভালো, আমি কথা বলাতে এত ভালো, আমি রান্নায় এত ভালো, অথবা আপনি বলতে পারেন আমি কোনো কিছু শেখাতে ভালো, আমি ঘুমাতে ভালো, মানে আপনি কোনো কিছুতে দক্ষ বা কোনো কিছু করতে আপনি ভালো এক্সপার্ট বা পারেন, এই কথাটা আপনি কিভাবে বলবেন? সেটার জন্য আপনার ব্যবহার করতে হবে গুড অ্যাট। গুড অ্যাট এর অর্থ হচ্ছে দক্ষ। যদি আপনি বলেন যে আমি ইংলিশে দক্ষ বা ম্যাথে কাঁচা, সেটা কিভাবে বলবেন? আই অ্যাম গুড অ্যাট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। আপনি যদি বলেন আমি ইংলিশে কাঁচা পচা পারি না, তাহলে কি বলবেন? আই অ্যাম ব্যাড অ্যাট ইংলিশ। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আমার কথাটা কি শোনা গেছে? আপনারা সবাই শুনতে পারছেন? জি স্যার। তাহলে আমি একটু কথা বলে দিই এখানে। এই জায়গায় আমি গুডের জায়গায় আপনার একটু ব্যাড লাগাই নেবেন, আমি এটা লিখি নাই, সমস্যা নেই। আপনার এই জায়গায় কি লাগাই লিখবেন? ব্যাড, আর পরে অ্যাড থাকবে। দেখেন আপনারা এই যে দুইটা কথা, জাস্ট দুইটা কথা দিয়ে আপনারা লক্ষ লক্ষ সেন্টেন্স তৈরি করতে পারবেন। পারবেন কিনা বলেন তো আপনারা? জি স্যার। হ্যাঁ, পারবেন ইনশাল্লাহ। তো চেষ্টা করতে হবে এতটুকু। এখন যদি আপনি বলেন আমি রান্নায় দক্ষ, তাহলে কি বলবেন? আম গুড অ্যাট কুক, আমি রান্নায় দক্ষ। যদি বলেন আমি রান্না পারি না, এই জায়গায় আমি কাঁচা, তাহলে কি বলবেন? আম ব্যাড অ্যাট কুক। আমি, আরে ভাই, আম ব্যাড অ্যাট কুক, আমি কি, আমি রান্নায় পচা, দুর্বল, পারি না। প্লিজ ইউ ক্যান ক্যারি, তুমি এটা চালাতে পারো, তুমি চাইলে করতে পারো। এন্ড আই থিঙ্ক, আমি মনে করি ইউ আর গুড অ্যাট কুক, তুমি রান্নায় দক্ষ। এভাবে কথা বলতে হবে। আপনার ফ্রেন্ড সার্কেলটা আড্ডা দেন না, তখন বল না এই আজকে আমরা পাঠিয়ে দিব, রান্না করবি তুই। না না না, তুই না, স্বপন রান্না করবো, কারণ স্বপন এটাতে খুব ভালো দক্ষ, সে বিরিয়ানি খুব ভালো রান্না করে। তাহলে কি বলবো? যে বলতে হবে যে স্বপন ইজ গুড অ্যাট কুক। কি বলেন তো? সে রান্নায় দক্ষ। গুড অ্যাট কুক, সে রান্নায় দক্ষ। বুঝতে পেরেছেন? এখন একটা কথা আছে, এখানে আপনাকে মাথায় রাখতে হবে, আমি আপনাদের স্ট্রাকচারটা বোঝানোর জন্য বললাম খুব, কিন্তু তারপর আপনাকে এটার সাথে আইনি যুক্ত করতে হবে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে কেন আমি এটার সাথে আইএনজি বসাবো? কারণ অ্যাট হচ্ছে একটা প্রিপোজিশন, এবং প্রিপোজিশনের পরে অলওয়েজ নাউন হয়। ঠিক আছে, অলওয়েজ কি হয়? নাউন হয়। এই যে কয়টা দেখতে পাচ্ছেন না, এই কয়টা ভার্ব আমরা গত ক্লাসে পড়েছি। প্রিপোজিশনের পরে ভার্ব আসলে সেটার সাথে আইএনজি যুক্ত করে জিরান করতে হয়। জিরান করতে হয়। কেন জিরান করতে হয়? জিরান হচ্ছে নাউনের মতো কাজ করে। আর সকল প্রিপোজিশনের পরেই কি বসে? আপনার নাউন বসে। যেহেতু এখানে ভার্ব দেওয়া আছে, তাই এগুলাকে আইনযুক্ত করে জিরান বা নাউন করে এখানে বসাতে হবে। বুঝতে পেরেছেন? এখন আপনার প্রশ্ন হইতে পারে স্যার এই তিনটাই কেন বসাবো না? কারণ এই তিনটাই এমনিতেই নাউন। কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পারছেন? হ্যালো? বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? ওকে, তাহলে আপনি কি বলবেন? আই এম গুড অ্যাট ইংলিশ, আই এম গুড অ্যাট ম্যাথ, আই এম গুড অ্যাট ফটোগ্রাফি, মানে ছবি তোলাতে আপনি দক্ষ। বাট আপনি যখন বলবেন আই এম গুড অ্যাট কুক, হবে না। আমি জাস্ট আপনাদেরকে আগে স্ট্রাকচারটা বুঝাইছিলাম, এখন আইনজি যুক্ত করবো। আই এম গুড অ্যাট কুকিং, আই এম গুড অ্যাট স্পিকিং, আই এম গুড অ্যাট লার্নিং, আই এম গুড অ্যাট স্লিপিং। অর্থাৎ হচ্ছে আমি কথা বলাই দক্ষ, আমি রান্নায় দক্ষ, আমি কোনো কিছু শেখাতে দক্ষ, আমি ঘুমাতে দক্ষ, আমি খুব ঘুমাইতে পারি, খুব ভালো ঘুমাতে পারি। এখন যদি আপনি বলেন যে আমি তো ইংলিশে কাঁচা, তাহলে কি বলেন? আই এম ব্যাড অ্যাট ইংলিশ, আই এম ব্যাড অ্যাট ম্যাথ, আই এম ব্যাড অ্যাট ফটোগ্রাফি। আপনি যদি বলেন আমি তো কথা বলতে পারি না ইংরেজিতে, তাহলে আমি খুব দুর্বল, তাহলে কি বলবেন? আই এম ব্যাড অ্যাট স্পিকিং ইংলিশ। আপনি যদি বলেন আমি রান্নায় কাঁচা, তাহলে কি বলবেন? আই এম ব্যাড অ্যাট কুকিং। আপনি যদি বলেন আমি বিরিয়ানি রান্না করতে পচা, পারি না, তাহলে আই এম ব্যাড অ্যাট কুকিং বিরিয়ানি, আমি বিরিয়ানি রান্না করতে পারি না, আমি দুর্বল। তারপর যদি আপনি বলেন আমি ইংরেজি শিখতে কাঁচা, শিখতে পারি না, চেষ্টা করি, তাহলে কি বলবেন? আই এম ব্যাড অ্যাট লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শিখতে দুর্বল। আপনি যদি বলবেন আমার তো ঘুম ভাঙে যায়, আমি ঘুমে কাঁচা, এত বেশি ঘুমাতে পারি না, তাহলে আই এম ব্যাড অ্যাট স্লিপিং। ঠিক আছে? আমার কথাগুলা কি আপনারা বুঝতে পারছেন? আমি যে টপিকটা বোঝানোর চেষ্টা করেছি, অল ইজ ওকে? বুঝতে পারছেন? জি স্যার। ওকে,
তাহলে আমি এবার একটু প্রশ্ন পর্বে চলে যাব, যদি আপনাদের এটা আগে আমাকে বলেন, আমি যে ক্লাসটা এখন বা যে টপিকটা নিয়ে কথা বলেছি এটাতে কারো কোনো প্রবলেম আছে কিনা, থাকলে এখন বলবেন। যখন আমি প্রশ্ন করব তখন শুধু উত্তর দিতে হবে, সেখানে কোনো কথা বলা যাবে না, শুধু উত্তর দিতে হবে। আর যদি কথা বলার চান যে আমি এটা বুঝি নাই স্যার আবার বুঝান, তাহলে এখন বলতে হবে। আমার স্টাইল হচ্ছে এরকম, প্রথমে আমি বোঝাবো, তারপর আপনার প্রবলেম, যদি প্রবলেম না থাকে ডিরেক্ট কোশ্চেন এন্ড অ্যান্সারে চলে যাব। এখন আপনার এটা হচ্ছে কোশ্চেন, কি বলে, সলভিং সেশন। আপনার সলভ করার থাকলে এখন বলেন, আমি সলভ করে দেবো, তারপর আর সুযোগ থাকবে না। বলুন, কারো কোনো বুঝতে সমস্যা আছে যা বুঝাইলাম আমি? হ্যাঁ বলুন। আচ্ছা, কারো কোনো প্রবলেম নাই, আমি প্রশ্ন পর্বে চলে যাচ্ছি। ভেরি ভেরি ভেরি, কি বলে এটাকে, ভেরি ভেরি থ্যাঙ্কস। ইফতি, 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 প্লিজ আনমিউট করুন। বাকিরা একটু স্টপ করেন না, মানে প্রবলেম হচ্ছে, সাউন্ড আসতেছে, একটু স্টপ করেন প্লিজ। কে কার জি ফোন? স্যার, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। স্যার বলেন কি বলবো? আম, আপনি বলবেন যে, আপনি উই দিয়ে বলবেন, উই দিয়ে গুড অ্যাড ব্যাড অ্যাড দিয়ে আপনি সবগুলো বলার চেষ্টা করুন। স্পিড টেস্ট এটা হচ্ছে, স্পিকিং হচ্ছে প্রথমত সুন্দর করে ক্লিয়ার করে বলা, তারপর যদি আপনি এক্সপার্টনেস গেইন করতে চান তখন আপনাকে স্পিড বাড়াতে হবে। তো আপনি স্পিড বাড়ানোর চেষ্টা করুন বা ক্লিয়ারলি বলার চেষ্টা করুন। আমি আই দিয়ে সবগুলো প্র্যাকটিস এবং মেথড এক্সপ্লেইন করেছি। নাও ইটস ইউর টার্ন, এটা আপনার পালা। এখন আপনি উই দিয়ে সবগুলো বলবেন, কুইক। স্যার ব্যাড ব্যাড দিয়ে বলবো, গুড দিয়ে বলবো, কোনটা বলবো? আমি স্যার শুধু গুড দিয়ে বলবো। গুড দিয়ে বলেন আপনি শুধু, সমস্যা নেই। উই আর গুড এট স্পিকিং ইংলিশ, হুম, উই আর গুড এট কুকিং, ওকে, উই আর গুড এট লার্নিং, ওকে, উই আর গুড এট স্লিপিং। ওকে, ওকে। আপনি এখন ব্যাডের দিয়ে বলুন। We are bad at speaking. We are bad at cooking. Now we are bad at speaking English. We are bad at cooking. We are bad at learning math. We are bad at sleeping. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এখন আমাকে বলবে সুলতানা। জি ভাইয়া। হ্যাঁ আপু, আপনি হচ্ছে এখন আমাকে বলবেন ইউ দিয়ে। ইউ হচ্ছে সিঙ্গুলার, এস দিয়ে বোঝাচ্ছি, ইউ আবার প্লুরালও হয়, ইউ আপনি সিঙ্গুলার দিয়ে বলুন না। গুড ব্যাড দুটোই বলবো। হ্যাঁ দুইটাই বলবেন, প্রথমে গুড দিয়ে তারপর ব্যাড দিয়ে, সবাইকে বলতে হবে। আচ্ছা, শুরু করছি। হ্যাঁ প্লিজ। ইউ আর গুড অ্যাট ইংলিশ, ইউ আর গুড অ্যাট ম্যাথ, ইউ আর গুড অ্যাট ফটোগ্রাফি, ইউ আর গুড অ্যাট স্পিকিং, ইউ আর গুড অ্যাট কুকিং, ইউ আর গুড অ্যাট লার্নিং, ইউ আর গুড অ্যাট স্লিপিং। ওকে, আর ব্যাড, ভেরি গুড, হ্যাঁ প্লিজ। ব্যাডটা বলি। বলুন। You are bad, bad, you are bad English, bad at হবে কি স্যার? হ্যাঁ ব্যাড অ্যাড হবে, অ্যাড অবশ্যই অ্যাড হবে, গুড অ্যাড ব্যাড অ্যাড, দক্ষ অদক্ষ আর কি। আচ্ছা, you are bad at math, you are bad at photography, you are bad at speaking, you are bad at cooking, you are bad at learning, you are bad at sleeping. ভেরি গুড, ভেরি গুড। মিলা আপু, জি স্যার। আপনি ইউ দিয়ে বলবেন, যেটা তার বহু বচন প্লুরাল, ইউ মানে আপনি বলবেন ইউ মানে তোমরা বা তোমাদের, এটা দিয়ে বলবেন ইউ প্লিজ। You শুনেন, are good at English, বাংলা সহ you বলবেন। are good. হ্যালো মিস, বাংলা সহ বলবেন, ঠিক আছে? যেমন আপনি বলবেন ইউ আর গুড অ্যাট ইংলিশ, তোমরা ইংরেজিতে দক্ষ। হ্যাঁ এবার বলবেন ইউ আর ব্যাড অ্যাট ইংলিশ, তোমরা ইংরেজিতে অদক্ষ। তোমরা বলবেন কারণ এটা প্লুরাল। ওকে, জি স্যার। হ্যাঁ প্লিজ। You are good at English, তোমরা কি ইংরেজিতে ভালো? না, You are good আমি তো at আপনাকে প্রশ্ন করতে বলি নাই, এখানে তো প্রশ্ন করতে বলি নাই,
আমি বলছি এবার বলবেন ইউ আর গুড অ্যাট ইংলিশ, তুমি ইংরেজিতে দক্ষ। আর তারপর বলবেন কি, ইউ আর গুড অ্যাট ম্যাথ, তুমি অঙ্কে দক্ষ। ইউ আর গুড অ্যাট ফটোগ্রাফি, তুমি ছবি তোলাতে দক্ষ, এভাবে বলবেন। You are good at English. আর ইংরেজি দক্ষ। You are you are good at math. তোমরা গণিতে দক্ষ। ইংলিশ, এটাকে চারটা ফরম্যাটে বলুন: পজিটিভ, নেগেটিভ, পজিটিভ কোয়েশ্চেন, নেগেটিভ কোয়েশ্চেন। They are good at English. They are not good at English. Are they good at English? Aren't they good at English? ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ শারিন ভাই। আব্দুল্লাহ ভাই, আপনি ইউ দিয়ে চারটা ফরম্যাটে বলুন। ইউ আর গুড অ্যাট ইংলিশ, তুমি ইংরেজিতে দক্ষ। আপনি পরে এবার চারটা ফরম্যাটে বলুন। আব্দুল্লাহ ভাই, ভাইয়া এটা আমি পারি না। ফোর স্টাইল পারেন না? জি না। জয়েন করেন, লেটে আবার আসেন না তো বুঝবেন কিভাবে। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, শুনেন, শেষের দিকে আপনি পারবেন ইনশাল্লাহ। হাসিব ভাই বলুন। স্যার কোনটা বলবো? দে দিয়ে বলুন। দে আর গুড অ্যাট ইংলিশ, এটাকে চারটা ফরম্যাটে বলবেন। দে আর গুড এট ইংলিশ। দে আর গুড এট, স্যার দে আর গুড এট ইংলিশ সাইডটা বলবো। হ্যাঁ হ্যাঁ, ফোর স্টাইলে বলবেন, ফোর স্টাইল। আমরা যা শিখবো সবকিছু ফোর স্টাইল। দে আর গুড এট ইংলিশ। শুনেন, হ্যাঁ বুঝতে পেরেছি আপনি কি বলতেছেন, এইভাবে না, আমারটা প্লিজ একটু শোনার চেষ্টা করুন। কথা বলা মনোযোগ দিয়ে শুনতে হয়। যেমন আমি বলেছি আপনাকে এভাবে বলতে, ইউ আর গুড অ্যাট ইংলিশ। আমি আপনাকে ব্যাড এর কথা বলতে বলি নাই, গুড অ্যাট দিয়ে বলবেন, চারটা স্টাইলে বলবেন। দে হ্যাঁ। আর গুড এট ইংলিশ। হুম। দে আর নট গুড এট হ্যাঁ, কন্টিনিউ। আর আর হ্যাঁ, আর নট গুড এট ভেরি গুড। আপনি থামলেন কেন? আবার বলেন। থামলে হবে না, আবার বলেন। দে আর এটাকে বলে স্পিকিং। এটা আপনি আগে যেটা বলছেন ওটাকে স্পিকিং বলে না। স্পিকিং এ মোটামুটি মাধুর্য থাকতে হয়। আপনি তো মামলিং করলে হবে না, চেষ্টা করতে হবে ভালো করে বলার জন্য, ঠিক আছে? যেমন আপনি বলেন না, দে আর গুড এট ইংলিশ, দে আরন্ট গুড এট ইংলিশ, আর দে গুড এট ইংলিশ, আরন্ট দে গুড এট ইংলিশ। আমি কিভাবে বললাম? আমি দেখে বলছি? আমি দেখে বলি নাই। আপনারা এভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ফোর স্টাইলে প্র্যাকটিস করবেন। জোহরা আপু, আনমিউট করুন। জি স্যার। কেমন আছেন আপনি বলেন? জি ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আপনি আমাকে বলুন, হি দিয়ে বলুন। হি দিয়ে আপনি বলবেন হি গুড অ্যাট, এভাবে বলবেন, কিসে দক্ষ কিসে অদক্ষ, দুইটা সেন্টেন্স আপনি বলবেন। বলার পরে এই দুইটা দিয়ে পজিটিভ নেগেটিভ করবেন। আটটা সেন্টেন্স বলেন আপনি। জি দিয়ে আচ্ছা। He is good at English. He isn't good at English. Is he good at English? And isn't he good at English? Uh, he is bad at English. He isn't bad at English. Is he bad at English? Isn't he bad at English? ওকে, ঠিক আছে। এটাকে বলে শেখা, এটাকে বলে জানা বোঝা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ আপু আপনাকে। এত ব্যস্ততার মাঝেও আপনি ক্লাস করেন, এটা অনেক কিছু, ঠিক আছে? তারপরে হচ্ছে, ঠিক আছে, আমরা মোটামুটি হ্যাঁ, শারিন কিছু বলতে চাচ্ছেন আপনি? হাত হ্যান্ড রেজ করলেন, প্লিজ। জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আপনি হ্যান্ড রেজ করেছেন কেন, বলেন। ভাই আমি ওকে, ঠিক আছে, ঠিক আছে, যদিও ঠিক। আমি হ্যাঁ দিতে পারি আর কি। হ্যাঁ, ঠিক আছে, আপনি স্ক্রিনশট করুন, তাড়াতাড়ি করুন। স্যার একটু পুরোটা দেখা যাচ্ছে না, অর্ধেক দেখা যাচ্ছে না। না, এটা এতটুকুই হবে, সমস্যা নাই, নিচে আর তেমন কিছু নাই, ঠিক আছে?
আপনি এটা স্ক্রিনশট দেন, আমি আবার নিচে দেখাচ্ছি। এটা দেন, লিসেন। জি ভাই। ওকে, আর নেক্সটটা তুলেন আবার। হ্যাঁ, ঠিক আছে, আশা করি হয়ে গেছে। ওকে, ঠিক আছে। ওকে, জি ভাই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে দেখেন আমরা সবাই শিখে ফেললাম যে কিভাবে আপনি নিজে দক্ষ বা অদক্ষ, কেউ দক্ষ বা কেউ অদক্ষ সেটা আমরা কিভাবে বলবো। গুড এর মানে দক্ষ। আর আমি ধরেন আমি যদি বলি আমার নাম এনামুল, এনামুল ইংলিশে দক্ষ, তাহলে কি বলবো? এনামুল ইজ গুড আর ইংলিশ। ঠিক আছে। আমি যদি বলি রাইসুল ইংলিশে দক্ষ, রাইসুল ইজ গুড আর ইংলিশ। এখন যদি বলেন না সে ইংলিশে দক্ষ না, তাহলে কি বলবেন? রাইসুল ইজন্ট বা ইজ নট গুড অ্যাট ইংলিশ, সে ইংরেজিতে দক্ষ নয়, এভাবে বলা যেতে পারে। এবং আপনি এভাবে বলতে পারেন রাইসুল ইজ ব্যাড অ্যাট ইংলিশ, রাইসুল ইংরেজিতে পাকাপোক্ত নয়। আপনি চাইলে ইজের সাথে নট লাগিয়েও বলতে পারেন, আবার ব্যাড অ্যাট দিয়েও বলতে পারেন। ঠিক আছে, তো এটাতে তার কোনো প্রবলেম নাই। ঠিক আছে। আমি একটা কথা বলতে চাই, যে কোনো প্রিপোজিশনের শেষেই, যে কোনো প্রিপোজিশনের পরেই অবশ্যই অবশ্যই নাউন হবে। ঠিক আছে। কিন্তু টু একমাত্র প্রিপোজিশন যেটা নাউনও নেই ভার্বও নেই। টু যখন ভার্বের ওয়ান নেবে সেটাকে বলে ইনফিনিটিভ, এছাড়া নাউন হয়। ঠিক আছে। তাহলে আমি একটু কথা বলতে চাই। আম গুড এট ইংলিশ, আমি ইংলিশে দক্ষ। সে ইজ গুড এট কুকিং, সে রান্নায় দক্ষ। হি ইজ গুড এট টিচিং ইংলিশ, ইংরেজি শেখাতে দক্ষ। আশা করি এই বিষয়টাতে আপনাদের আর কোনো প্রবলেম নেই। এখন আমরা যেটা আনবো অনুমতি দেওয়ার জন্য বা অনুমতি নেওয়ার জন্য, যেটা আমরা বেশি ব্যবহার করে থাকি, আমরা বলি না আমাকে যেতে দাও, চলো কাজটা করি, চলো আমরা ইংরেজি শিখি। ঠিক আছে না? এরকম তো বলি আমরা, নাকি বলেন তো, রেসপন্স করেন। ঠিক আছে, এরকম বলি না আমরা? চলো আমরা অঙ্কটা করি, চলো আজকে খেলি, চলো আজকে আমরা ঘুরি, চলো আজকে পড়াশোনা বাদ আড্ডা দিই, চলো পিকনিকে যাই। বলি না এরকম? বলেন তো। এই সবাই মাইক আনমিউট করে বলেন তো। জি স্যার। জি স্যার। জি স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ। রেসপন্স করবেন। ওকে। তারপর হচ্ছে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয়। লেট মানে কোনো কিছু কারো কাছে কোনো কিছু বলা বা কারো কাছ থেকে কোনো কিছু অনুমতি নেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার করা হয়। মনে রাখবেন এই যে লেট এবং লেটস দুইটা ভিন্ন জিনিস। যদি লেটস আসে, হ্যাঁ, লেট অ্যাপোস্ট্রোফি এস লেটস, তারপরে ভার্বের ওয়ান হয়। আর যদি লেট আসে তারপরে অলওয়েজ অবজেক্টিভ ফর্ম হয়। ঠিক আছে, এই দেখেন অবজেক্ট হয় মানে অবজেক্টিভ ফর্ম হয়। তাহলে দেখেন এই সব কয়টা অবজেক্টিভ ফর্ম। কি বলেন তো? মি অবজেক্টিভ ফর্ম, কেন আই থেকে মি আসছে, উই থেকে আজ আসছে, হি থেকে হিম আসছে, সি থেকে হার আসছে, দে থেকে দেম আসছে, আর ইট এর সাবজেক্টিভ অবজেক্ট একই ফর্ম। তার মানে এখানে যে কয়টা আপনি দেখতে পাচ্ছেন সব কয়টা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। কি অবজেক্টিভ প্রোনাউন। ঠিক আছে, বুঝতে পারছেন? আর যদি কারোর নাম আসে, কোনো নাম আসলে আবার নামের তো আর ইয়া হয় না, কি বলে এটাকে, অবজেক্টিভ ফর্ম হয় না। নাম নাউনেও যা থাকে, সরি সাবজেক্টেও যা থাকে, অবজেক্টেও তাই থাকে। নাকি সাবজেক্টে রানা হয় আর অবজেক্টে কানা হয়, এরকম হয় বলেন তো? জি না স্যার। এরকম না। হয় না। ও আগেও কানা, আগেও রানা পরেও রানা, কানা কোনা হয় না। ঠিক আছে, ও একই জিনিস, তাই এটার অবজেক্টিভ ফর্ম হয় না। বাট প্রোনাউন গুলার হয়। আপনি কি কখনো দেখেছেন হিম সাবজেক্ট হয়েছে, হিম ইজ এটা কোনোদিন হয়েছে? আজ আর এটা কি কোনোদিন হয়েছে? বাট না, এগুলা সবসময় অবজেক্ট হিসাবে ব্যবহার করা হয়। এই জন্য এগুলোকে বলা হয় অবজেক্টিভ প্রোনাউন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে লেট অর্থ চলো। লেট অর্থ কি, মানে চলো না, এক্স্যাক্টলি এটাকে কি বলে? আহ কোন অনুমতি চাওয়া, আমাকে যেতে দাও, কারো কাছে বলতেছেন এই আমাকে ছেড়ে দাও, আমি চলে যাবো বাসায় কাজে, লেট মি গো, লেট মি গো। ঠিক আছে, পরে বলতেছি কেন লেট মি আসছে, তার মানে কারো কাছে অনুমতি চাওয়া বা কোনো কিছু করতে অনুমতি নেওয়ার ক্ষেত্রে লেট ব্যবহার হয়। চলো কাজটি করি, তার মানে কারো কাছে আপনি অনুমতি চাচ্ছেন, চলো কাজটি করি, সে বললো না করা যাবে না, তাহলে এটা অনুমতি হইলো না। বাট তারপরে লেট ব্যবহার করা হয়, মানে কারো কাছে অনুমতি চাইলে হচ্ছে লেট ব্যবহার করা হয়। তাহলে আমি যদি আপনাকে বলি ভাই আজকে অনেক রাত হয়ে গেছে, পাঠিয়ে দিলাম, আমাকে আজকে যেতে দাও, আপনার বন্ধু বলতেছে না আজকে থাকো, যাওয়ার দরকার নাই, সে বলছে প্লিজ লেট মি গো, আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, আমার বাবা ফোন করতেছে, আমাকে যেতে হবে, লেট মি গো। ঠিক আছে, তাহলে কি হবে? দেখেন, লেট নিবেন প্রথমে, তারপর অবজেক্টিভ প্রোনাউন নিবেন, যেটা আমি আগেই বলেছি। অবজেক্টিভ প্রোনাউন গুলো এই সব কয়টা অবজেক্টিভ প্রোনাউন। তাহলে লেট মি, তারপর এখানে কি হবে, একটা ভার্বের অন হবে। এখন যদি আপনি বলেন আমাকে ঘরে যেতে দাও, তাহলে কি হবে? লেট মি গো টু। হোমের আগে তো কখনো প্রেপোজিশন, বাট আমাকে ঢাকা যেতে দাও, তাহলে কি হবে?
লেট মি গো টু ঢাকা, আমাকে ঢাকা যেতে দাও। আমাকে স্কুলে যেতে দাও, তাহলে কি হবে? লেট মি গো টু স্কুল। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো আপনি যদি বলেন আমাকে হসপিটালে যেতে দেন, তাহলে লেট মি গো টু হসপিটাল। বুঝতে পেরেছেন? ওকে, এখানে আমি একটা জিনিস সংযুক্ত করতে চাই। লেট মি কে সংক্ষেপে বলা যায় ল্যাম মি, আর লেট আজকে সংক্ষেপে বলা হয় লেটস, আর লেট দেমে থাকবে। ঠিক আছে, মনে থাকবে কথাগুলা। এই দুইটা জিনিস আপনি লেট আজকে লেটস বলতে পারেন, আর লেট মি কে ল্যাম মি বলতে পারেন। যখন আপনাদের মধ্যে অনেকে আছেন আইএলটিএস পরীক্ষা দিবেন, আইএলটিএস পরীক্ষা দিলে এগুলা পাবেন, প্রচুর পাবেন, প্রচুর। এগুলাকে বলে অ্যাসিমিলেশন, কন্ট্রাকশন, ক্লাস্টার বলে এগুলাকে, বুঝছেন? ক্লাস্টার এই সবগুলা। যেমন লেট মি কে যখন একসাথে করে ফেলে এগুলাকে বলা হয় ক্লাস্টার। আমি আপনাকে একটা ক্লাস নিয়েছিলাম, হেড কে হেডা বলা হয়, মনে আছে? ইজ কে ইজা বলা হয়, ইজ একে ইজা বলা হয়, মনে আছে আপনাদের? আপনাদের ক্লাস নিয়েছিলাম নাকি ফেসবুকে ভিডিও আপলোড করছিলাম শুধু? বলতে পারবেন কেউ একজন? স্যার ক্লাস তো নেন না, এটা ক্লাস নেন না স্যার, কটা হ্যাঁ আচ্ছা, নেই নাই, আচ্ছা দেখো, এটা ফেসবুকে আমি আমার পেজ, হ্যাঁ আমার পেজে আপলোড করার জন্য ভিডিও করছিলাম সম্ভবত। ওকে, তা পেজে ভিজিট করে আপনারা দেখে নিন, আছে এটা। আমি এটা কি করে এটাকে আমি পিন করে রেখেছি হয়তো বা, দেখে নিন, সমস্যা নেই। ওকে, তাহলে লেট মি গো টু হসপিটাল, আমাকে হসপিটালে যেতে দিন। তাহলে এটা কি হবে? লেট আস স্লিপ, বা লেট আস ডু, আমাদেরকে করতে দাও। এখন যদি বলেন লেটস ডু, আমাদেরকে করতে দাও, কি হবে? লেটস ডু, চলো আমরা করি, বা চলো আমরা এটা করি, এরকম আছে না? চলো এটা করতে দাও, বা চলো এটা করি। ঠিক আছে, লেটস আস ডু, চলো আমরা করি। হ্যাঁ, তারপর আপনি বলতে পারেন লেট আস স্লিপ, চলো আমরা ঘুমাই। হ্যাঁ, তারপর লেট হিম গো, যে আমি যে লেটের সাথে হিম দেই, তারপর লেট হিম গো। হ্যাঁ, লেট হিম, তাকে যেতে দাও। তারপর যদি বলি লেট হিম ডু, তাকে করতে দাও। আমি যদি বলি লেট হিম স্লিপ, তাকে ঘুমাতে দাও। লেট হার ড্রিঙ্ক, তাকে পান করতে দাও। লেট হার ওয়াক, তাকে কাজ করতে দাও। তারপর যদি বলি লেট দেম স্লিপ, তাদেরকে ঘুমাতে দাও। লেট দেম ওয়াক, তাদেরকে কাজ করতে দাও। লেট দেম রান, তাদেরকে দৌড়াতে দাও। ঠিক আছে, তারপর দেবে লেট দেম ফিনিশ, তাদেরকে এটা শেষ করতে দাও। লেট দেম লার্ন, তাদেরকে এটা কি করতে